আপনার কোনো মামলাতে জেলে গিয়েছিল, সেখানে তো আপনার এটা ভালো লাগার কথা না। ভালো লাগার কারণটা কি? আসলে ও যে জায়গায় ছিল সেটা তো কারোই কাম্য না। এটা একটা পরিস্থিতির কারণে ওখানে যাওয়া। বাট শুভাকাঙ্ক্ষী হিসেবে বা এতদিনের পরিচিত কাছের মানুষ হিসেবে আমার ভালো লাগতেই পারে, কারণ ও যেখানে গিয়েছে সেটা সেটা আমরা জানি যে একটা হ্যাঁ, আমাকে বলে দেন একটু। সংশোধনাগার, হ্যাঁ, সেখানে ওর যেটা আমি শুনেছি, ওর ইন্টারভিউ দেখে আর ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে ওখানে ওর একটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ ছিল, খুব ভালো একটা মেনটেনেন্সের মধ্যে ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর ৫ ওয়াক্ত নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে, যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম যে ও লাইভ করছিল, এবং লাইভের মাঝখানে যখন আসরের আজান হলো, লাইভের মাঝখানে যে নামাজ পড়ে আসলো। এর চেয়ে ভালো কিছু আসলে আর হতে পারে না, বা এর চেয়ে সুখবর আমার জন্য আর হতে পারে না। তো এই জন্য আমি খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগছে আমার ওর এই পজিটিভ পরিবর্তনটা দেখে। আচ্ছা আপা, তাহলে কি প্রিন্স কমল এর আগে কি মানে ধরেন খুব ব্যাপার লাইফ লিড করতো, এখন এক একটা আসলে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, ওর লাইফস্টাইলটা একরকম ছিল, ডিফারেন্ট ছিল। আমার মনে হয়েছিল যে ওর লাইফস্টাইলে ওর বয়স বাড়ার সাথে সাথে বা ওর পার্সোনালিটি গ্রোথের সাথে সাথে একটু পরিবর্তনের দরকার ছিল, পজিটিভ পরিবর্তনের দরকার ছিল। এবং আমি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি। তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল আর কি। এই ধরনের মামলা কিন্তু খুব দ্রুত জামিন হয় না, তো সেক্ষেত্রে কি আপনার কোনো নেগোসিয়েশন হয়েছে বা আপনি কি কোনো প্ল্যান করছেন যে মামলা তুলে নেবেন? আসলে যেহেতু এটা এখনো বিচারাধীন আছে, তো মামলার ব্যাপারে আমাদেরকে কিছু না বলারই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি এই সংক্রান্ত আসলে কিছুই বলতে পারছি না। এটা এটুকু বলতে পারেন কিনা যে আপনি মানে মামলা চালিয়ে এটা যথাসময়ে আমার আইনজীবী বা মামুনের আইনজীবী আপনাদেরকে নোটিফাই করে দিবে। মামলা কি আপনি চালিয়ে যাচ্ছেন তাহলে? এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই, এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে তাহলে ওনারা করে দিবেন। আপা, আপনার মামলায় মামুন জেলে গেছে, আর আমরা জানি সাধারণত জেলে গেলে যেসব ছেলেদের চুল বড় থাকে সেখানে চুল কাটার একটি ব্যবস্থা রয়েছে। তো আপনি মামলায় করে তাকে জেলে পাঠিয়েছেন, সে মামলায় তার চুল কাটা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চুল ছোট করে ফেলেছেন কেন? এরকম তো কেন হলো? আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি, যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না। বাট ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল, এবং আমি মনে করি এখনো আছে, এবং আমি মনে করি ওরও আছে। তো ওইভাবে আসলে বলার মতো, এত বড় করে বলার, আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো তেমন কিছু না। আচ্ছা, মামুনের জামিন হওয়ার পরে আপনি গতকালকে জেলখানা গেটে গিয়েছিলেন এবং বসেছিলেন, অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে, দেখা হয়নি। আজকে বের হয়েছে, দেখা হয়েছে কি? জি, আজকে দেখা হয়েছে, কথা হয়েছে? কথা হয়েছে। কি কথা হয়েছে? আম, সবচেয়ে বড় কথা হলো ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, ও হাসছিল। মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম তখন হয়তো ও কাছ থেকে ফিরলে বা আমি কাছ থেকে ফিরলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা নর্মাল কুশলাদি বিনিময় হলো, ও ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা, ও আমার খোঁজ খবর নিল, এই সাধারণ কথাবার্তাই হয়েছে। বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান। আচ্ছা আপা, মামুনের সাথে আপনার দেখাটা কি দেয়ালের এপাশ ওপাশ থেকে হয়েছে নাকি সরাসরি দেখা? না, দেয়ালের এপাশ থেকে। আচ্ছা, আপনাদের ভালোবাসাটা একটু যদি ব্যাখ্যা করবেন, কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন, সবসময় এটা বুঝাচ্ছেন, কিন্তু দেখেছেন তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, জেলও যাচ্ছে। আসলে একটু ভালোবাসাটা আসলে এইরকম ভালোবাসাটা আসলে একটু যদি ব্যাখ্যা করেন। মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই। এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে, এটা একটা পরিস্থিতির কারণে এসেছে, যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনেই সলভ করার জন্য।
বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না, এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি, সেই হিসেবেই আইনের আশ্রয়টা নেওয়া আসলে।